সেদিন ছিল একেবারে সাধারণ রাত, ঠিক যেমন হয় অন্য সব দিন। আকাশ ছিল মেঘে ঢাকা, আর বাইরের চারদিক গুটগুটে অন্ধকারে ঢেকেছিল। হালকা বাতাস বইছিল, আর পরিবেশ ছিল একেবারে নীরব আর শান্ত। আমি আমার আম্মুর কোলে বসেছিলাম, আমাদের বাসার সামনের বারান্দায়। আম্মু আমাকে বোঝাচ্ছিলেন, আর কদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তখন বেশ ভয় পেয়ে গেছিলাম, শুধু বাবার চাকরি চলে যাওয়ার জন্য না, বরং ভয় করত ওই বাড়িটার জন্য, যেই বাড়িতে আমরা তখন থাকতাম। ওই বাড়িতে এমন কিছু ছিল যা কেবল আমিই দেখতে পেতাম। তখন যেটা ভয় পেতাম সেটা ছিল সামনে কি হবে, কিন্তু সেই ভয় আস্তে আস্তে অন্য রূপ নিচ্ছিল। কারণ ওই বাড়িটা কোনো সাধারণ বাড়ি ছিল না। বাড়িটার ভেতরে কিছু একটা ছিল যেটা জানতো যে আমরা সেখানে উঠেছি। আর তখন আমারও মনে হচ্ছিল ওই বাড়িটা ফাঁকা না। আমি জীবনে অনেক ভৌতিক সিনেমা দেখেছি, কিন্তু যেটা আমার সাথে ঘটেছে সেটা সিনেমার চাইতেও কম না। এই ঘটনার শুরুটা হয়েছে হঠাৎ করে। আমার আব্বুর হঠাৎ করে চাকরি চলে যায়। তার বিরুদ্ধে নাকি কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই কারণেই হঠাৎ করেই আমাদের পুরান বাসা ছাড়তে হয়। পুলিশ এসে বাসাটা সিল করে দেয়। এরপর আমরা উঠি এক নতুন বাসায়, যেটা আমাদের না, অন্য আরেকজনের বাড়ি। আব্বু অনেক চেষ্টা করে কয়েক ঘন্টার মধ্যেই এক জায়গায় থাকার ব্যবস্থা করে ফেলেন। তবে আম্মু বলেছিলেন আমাদের গ্রামে চলে যাওয়াটাই ভালো হবে, কিন্তু যেহেতু আব্বুর বিরুদ্ধে তদন্ত চলছিল, তাই তাকে শহরের বাইরেও যেতে মানা করা হয়েছিল। এজন্য তিনি আমাদের এক পরিচিত বন্ধুর পাকা বাড়িতে এনে রেখে যান। আব্বুর সেই বন্ধু নাকি বহু বছর ধরেই দেশের বাইরে থাকেন, সেজন্য তার এই বাসাটাও বহুদিন ধরেই ফাঁকা পড়েছিল। আব্বু বললেন বছরে 1-2 বার করে নাকি তিনি এই বাসায় আসতেন, তাই ভয় পাওয়ার কিছু নাই। আম্মুও কিছু বলে না। সবশেষে আমিও মেনে নিলাম। আমরা যখন বাসায় পৌঁছালাম তখন বিকেলের শেষ সময়, মানে এখনো সন্ধ্যা নামেনি, কিন্তু আলো কমে আসছিল। আম্মুর মুখে একটু চিন্তার ছাপ, কিন্তু আমি যাতে ভয় না পাই এজন্য তিনি সেটা বুঝতে দেননি। আমি একা একা বাসার ভেতরটা ঘুরে দেখছিলাম। তখন হঠাৎ আমি দেখি নিচতলার একটা দরজা, যেটা সম্ভবত স্টোর রুম বা বেসমেন্টে যায়, সেটা আস্তে করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, খুব সামান্য একটা নাড়াচাড়া, কিন্তু আমার চোখ ঠিকই ধরে ফেলল। মনে হলো কেউ যেন ভেতর থেকে ধীরে ধীরে দরজাটা ঠেলে বন্ধ করলো। আমি সাথে সাথে আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু, এই বাসায় কি আর কেউ থাকে? আব্বু তখন হেসে বললেন, তুই তো দেখেছিস দরজায় তালা ছিল, আমরা নিজেরাই তো খুলে ঢুকলাম। আর এই বাসার অবস্থা দেখে কি তোর মনে হয় যে এখানে কেউ থাকে? তারপর আমি চারপাশটা ভালোভাবে দেখলাম। ঘরের আসবাবপত্র মোটা কাপড়ে ঢাকা, আলমারি, সোফা, টেবিল, সবকিছুর উপর কাপড় চাপানো।
তখন আব্বু খুব তাড়াহুড়োয় ছিলেন। শুধু কয়েকটা দরকারি কথা বলে আমাদের রেখে উনি বের হয়ে গেলেন। কবে ফিরবেন সেটাও ঠিক জানতেন না। অন্ধকার নামতে নামতেই আম্মু রান্নাঘর থেকে কিছু জিনিস বের করলেন। পানির ট্যাঙ্ক থেকে পুরনো পানি ফেলে নতুন পানি ভরে রাখলেন, আর যতটুকু দরকার ছিল কদিনের জন্য ততটুকুই পরিষ্কার করলেন। আম্মু এসব করছিলেন, আর আমি টিভিটা একটু ঝেড়ে মুছে চালু করে সোফায় বসে টিভি দেখতে লাগলাম। আমি যখন টিভি দেখছিলাম, হঠাৎ কানে একটা শব্দ এলো, যেন জোরে কিছু একটা উপর থেকে পড়ার মতো। সেই শব্দে আমি চমকে উঠলাম। রান্নাঘরের দিকে তাকিয়ে আম্মুকে ডেকে বললাম, আম্মু, কিছু পড়লো নাকি? আম্মু রান্নাঘর থেকেই জবাব দিলেন, না তো, মনে হয় দরজায় কেউ নক করছে। আমি ঘাড় ঘুরিয়ে মূল দরজার দিকে তাকালাম, কিন্তু কোনো শব্দ বা নাড়াচাড়া টের পেলাম না। আর তখন আমি দরজার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আবার পেছন থেকে আগের মতো একই রকম একটা শব্দ এলো। এবার আমার শরীরটা কাঁপা শুরু করলো। আমি আস্তে করে ঘুরে তাকালাম। রান্নাঘরের পাশেই ছিল আরেকটা ছোট ঘর, আর তার সামনেই একটু ফাঁকা জায়গা, আর ওখানেই ছিল বেসমেন্টের দরজা। আমার চোখ আপনা আপনি গিয়ে পড়ে ওই দরজার উপর। আমি তখন একদম নিশ্চিত ওই শব্দটা ওখান থেকেই আসছে। রান্নাঘর থেকে আসা হালকা আলো একটু পড়েছিল ওই জায়গায়, কিন্তু আলোটা এতই কম ছিল যে ঠিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। তবুও আমি চোখ রাখছিলাম সেদিকে। একদিকে টিভির শব্দ আসছিল, আর আমার পুরো মনোযোগ ছিল ওই দরজার দিকে। ঠিক তখনই একটা কাঁচা কাঁচা ক্যাশ ক্যাশ শব্দ কানে এলো। তখন আমি মন দিয়ে লক্ষ্য করলাম দরজাটা আস্তে আস্তে নড়ছিল, খুব ধীরে ধীরে, যেন কেউ ভেতর থেকে সেটা খুলতে চাইছে। আর সেই দরজা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। দরজাটা আরেকটু উঠতেই আমি দেখতে পেলাম এক জোড়া চোখ সরাসরি আমার দিকেই তাকিয়েছিল। মুখটা দেখতে অনেকটা মানুষের মতো, আর চোখটা ছিল একদম জানোয়ারের মতো। ওটা দেখেই আমার মুখ থেকে নিজে নিজেই একটা চিৎকার বেরিয়ে গেল।